বেশিরভাগ মানুষের একটা টেন্ডেন্সি আছে যে তারা যে কাজটা তাদের জন্য সবথেকে ইম্পর্ট্যান্ট তাদের লাইফের জন্য সেটাকে বাদ দিয়ে লেস ইম্পর্ট্যান্ট কাজগুলোকে করতে থাকে। এবং এই যে টেন্ডেন্সিটা, এটাকেই অথর গ্রেগ ম্যাকুইন তার এসেনশিয়ালিজম বইতে লিখেছেন। এটাকে দ্য ল অফ ইনভার্স প্রায়োরিটাইজেশন। এর মানেটা কি? ইনভার্স প্রায়োরিটাইজেশন মানে যেটাতে প্রায়োরিটি দেওয়া উচিত সেটা না দিয়ে আমরা লিস্ট ইম্পর্টেন্টগুলোকে আগে করি, কাজ মোস্ট ইম্পর্টেন্টটাকে অ্যাভয়েড করি। আমাদের লাইফের ক্ষেত্রে ম্যাক্সিমাম মানুষ এটাই করে থাকে। আমার নিজের ক্ষেত্রেও সেটা হয়েছে জীবনে। তো সেই জন্য আমার জিজ্ঞাসা ছিল যে এটা কেন হয়, কেন আমরা আমাদের জীবনের সব থেকে ইম্পর্টেন্ট কাজগুলোকে বাদ দিয়ে লেস ইম্পর্টেন্ট কাজগুলোকে নিয়ে সবসময় মেতে থাকি। এইটা আর এটা নয় যে আমরা বুঝি না এটা ইম্পর্টেন্ট, আমরা বুঝি, তা সত্ত্বেও ওটা আমরা করতে গড়িমসি করি। তো এই যে গড়িমসি করা, প্রোক্রাস্টিনেশন করা, এই জিনিসটা কেন হয় এটা নিয়ে আমার জিজ্ঞাসা অনেক দিনের। তো এ নিয়ে পড়াশোনাও প্রচুর করেছি, বই পড়েছি, কিন্তু রিসেন্টলি এমন একটা জিনিস আমি দেখলাম, কনজিউম করলাম, অনলাইনেই কনজিউম করলাম, সেটাতে আমার চোখ খুলে গেল। তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবার জন্য এলাম এবং এটাতে আশা করি এটা ক্লিয়ার হয়ে যাবে যে কেন আমাদের এই প্রবলেমটা হয়। তো জো হাটসন বলে একজন লাইফ কোচ, যার কথা হয়তো আপনারা জেনে থাকবেন, খুব বিখ্যাত একজন লাইফ কোচ। তিনি একটি থেরাপি সেশন নিচ্ছেন একজন মানুষের সঙ্গে, আমি ধরে নিলাম তার নাম মাইকেল। তো মাইকেল একটি কোম্পানিতে চাকরি করে, 9 to 5 জব। সে ওয়েবসাইট বানায়, ক্লায়েন্টের জন্য কাজ করে, ক্লায়েন্টের হয়ে সেখান থেকে সে টাকা ইনকাম করে, তাতে তার সংসার চলে। কিন্তু মাইকেলের এটাও ইচ্ছা আছে যে সে সাইড একটা প্রজেক্ট করবে, নিজের একটা বিজনেস করবে। তো সেই জন্য সে অনেক বছর থেকেই চেষ্টা করছে যে আমি নিজের একটা ওয়েবসাইট বানাবো, কিন্তু সেটা আর হয়ে উঠছে না। মাইকেলের সমস্যাটা হচ্ছে যে যখন সে নিজের প্রজেক্টে কাজ করতে বসে তখন সে কিছুতেই কাজটা করে উঠতে পারে না। কিছুটা শুরু করে, আবার মনে হয় না থাক কালকে করব। কিন্তু যখন অফিসে গিয়ে সেই একই ওয়েবসাইট বিল্ডিং এর কাজ করছে তখন কিন্তু সেই সমস্যাটা হয় না। সমস্যাটা হয় তখন যখন সে নিজের ওয়েবসাইট বানাতে যায়, যখন সে নিজের বিজনেসের জন্য কাজ করতে যায়। তো এটা কেন? এই প্রশ্নটাই মাইকেল ওই লাইফ কোচ জো হাটসনকে করলেন। তো তখন জো হাটসন ওনাকে বললেন যে ধরো তোমার দুজন বস আছে, বস এ, বস বি। একজন বস তুমি যে কাজটা করছো, যে ওয়েবসাইটটা বানাচ্ছ, সেটা মোটামুটি ভালো হলেই তোমাকে প্রেজ করে, বলে বাহ খুব সুন্দর হয়েছে, এবং তোমার পেমেন্ট রিলিজ করে দেয়, তোমাকে ভালো ভালো কথা বলে। আর একজন বস তোমার কাজে সবসময় অখুশি থাকে, তুমি যত ভালোই করো তারপরেও তার মনে হয় যে এই জায়গাটা ভালো করতে পারলে না, এটা একটু ভালো হতে পারতো, সবসময় এটা করছে সে। তো এই দুজন বস মানে বস এ আর বস বি যদি আমরা ভাবি, তার মধ্যে কোন বসের হয়ে তুমি কাজ করতে চাইবে? তখন মাইকেল বলল অবশ্যই বস এ। কেন? কারণ সে আমাকে সবসময় প্রেজ করছে, সে আমাকে আমার মতো করে কাজটা করতে দিচ্ছে, অত পারফেকশন চাইছে না। তখন জো হাটসন ওনাকে বোঝালো যে এক্স্যাক্টলি, তুমি এই জন্যই নিজের প্রজেক্টে কাজ করতে পারছো না। তার কারণ যখন তুমি নিজের প্রজেক্টে কাজ করছো তখন ইউ আর ইউর ওন বস, বাট অ্যাজ এ বস তুমি ওই ফাসি বস হয়ে যাচ্ছ, ওই পারফেকশনিস্ট বস হয়ে যাচ্ছ, যে প্রত্যেকটা ব্যাপারেই বলছে এটা ভালো হচ্ছে না, ওটা ভালো হচ্ছে না, সেটা ভালো হচ্ছে না। কম্পেয়ার দ্যাট উইথ ওই বসটা যে তোমার অফিসের বস, সে কিন্তু বলছে ঠিক আছে, দিস ইজ গুড, আই লাইক ইট। তুমি কার হয়ে কাজ করবে? তুমি ন্যাচারালি নিজের কাজটা বাদ দিয়ে অফিসের কাজটাই করবে। সো দ্যাট ইজ দ্য প্রবলেম। তুমি অতিরিক্ত পারফেকশনিস্ট হওয়ার জন্য নিজের কাজটা শুরুই করতে পারছো না। তো এর থেকে মুক্তির উপায় কি? এই প্রোক্রাস্টিনেশনে যে কাজ করতে ইচ্ছে করছে না বা গড়িমসি করছি, এটা করবো না, আছে না, আজ না কাল, কাল না পরশু, এই নিয়েও আমরা আজকে বলবো। তো আমি রিসেন্টলি একটা বই পড়ছি, সাহিল ব্লুমের 5 টাইপস অফ ওয়েলথ বলে, খুব সুন্দর বই, নিউ ইয়র্ক টাইমস বেস্ট সেলারের মধ্যে এসছে। এই সাহিল ব্লুমেরই একটি ব্লগ আমি পড়ছিলাম, তার মধ্যে ওই একটা সুন্দর একটা লয়ের কথাও বলেছে, মানে এটা একজন সাইকোলজিস্ট, তারই লেখা, স্কিনার্স ল। স্কিনার্স ল বলছে যে প্রোক্রাস্টিনেশনকে ওভারকাম করবার মূলত দুটি উপায় আছে, অ্যাভয়েডিং পেন অর সিকিং প্লেজার। তো
এটাকে ভেঙে বললে এরকম হবে, ইউ ডু নট প্রোক্রাস্টিনেট হোয়েন দ্য পেন অফ নট ডুইং দ্য ওয়ার্ক ইজ গ্রেটার দেন দ্য পেন অফ ডুইং দ্য ওয়ার্ক। মানে কি, মানে আমি যে কাজটা অ্যাভয়েড করছি, ভাবছি প্রোক্রাস্টিনেট করবো, আমার একটা রিসার্চ পেপার আছে, এখন লিখবো না, 1 মাস পরে লিখলেও হবে, পরে লিখছি, এখন ভিডিও গেম খেলে নিই। তার মানে কি, এই রিসার্চ পেপারটাকে আমাকে একটা পেনফুল কাজ বলে মনে হচ্ছে তো, কিন্তু আমার কাছে যদি এইটা ডেডলাইনটা 1 মাস পরে না হয়ে কালকেই হতো, তখন আমার কি মনে হতো যে কালকেই আমি যদি রিসার্চ পেপারটা জমা না দিই তাহলে তার কনসিকুয়েন্স আমাকে ফেস করতে হবে, সেই পেনটা আরও বেশি, হয়তো আমার চাকরি চলে যেতে পারে, বা আমি যদি স্টুডেন্ট হই আমি ফেল করে যেতে পারি। তো যখন আমি দেখবো যে ওই পেনটা এই পেনের থেকেও বেশি, তখন আমি রিসার্চ পেপারটা করব। সেই জন্যই লাস্ট মোমেন্টে গিয়ে আমরা করি। তো এটা হচ্ছে 1 নম্বর প্রসেস। এটাকেও কিন্তু আমরা আমাদের লাইফে ওই লাস্ট মোমেন্টে না নিয়ে গিয়ে ম্যানুফ্যাকচার্ড করতে পারি, করে এটাকে আরও ইজি ওয়েতে হ্যান্ডেল করতে পারি। যার একটা এক্সাম্পল হচ্ছে সাহিল ব্লুম। সাহিল ব্লুম যখন ওই বইটা লিখছিলেন 5 টাইপস অফ ওয়েলথ, তখন ওই প্রত্যেক দিন একটা টার্গেট দিয়েছিল যে আমি 500 ওয়ার্ডস করে রোজ লিখবো, কিন্তু পারছিল না। ও একটু করে লেখে আর ভাল লাগছে না, অন্য কাজ করছি, হচ্ছে না, যেটা আমরা করি, দেরি আছে তো, এখনো ডেডলাইন দেরি আছে, পরে করছি। তো দেখলো তো এটা খুব মুশকিলের ব্যাপার হয়ে যাচ্ছে, তখন ওই স্কিনার্স লটাকে কাজে লাগালো, দ্য পেন অফ নট ডুইং ইট শুড বি গ্রেটার দ্যান দ্য পেন অফ ডুইং ইট। কী করা যাবে? ও বললো একটা কাজ করছি, আমি সকালবেলাতে ব্রেকফাস্ট করব না, ততক্ষণ পর্যন্ত ব্রেকফাস্ট করব না যতক্ষণ পর্যন্ত আমার 500 ওয়ার্ড লেখা না হচ্ছে। এটাকেও ঠিক করলো এবং সেটাকে ডেস্কটপের মধ্যে লিখে সামনে টাঙিয়ে দিল যে এটা হচ্ছে রুল, ইউ হ্যাভ টু ফলো দিস রুল। এবং ও যখন দেখলো যে আমার প্রচণ্ড হাঙ্গার, খিদে পাচ্ছে, সেই পেনটা যখন এই 500 ওয়ার্ড লেখার পেনের থেকেও বেশি হয়ে গেল, তখনও আলটিমেটলি বাধ্য হয়ে লিখলো। তো এইভাবেও ওর এই সিস্টেমটাকে কাজে লাগিয়েও কাজটা কমপ্লিট করেছিল। তো এটা একটা উপায়, যেটা বলছিলাম স্কিনারস ল, দুটোর মধ্যে একটা উপায় এটা। আর একটা উপায় হচ্ছে সিকিং প্লেজার। সেটা কি? দ্য প্লেজার অফ ডুইং দ্য ওয়ার্ক শুড বি গ্রেটার দ্যান দ্য প্লেজার অফ নট ডুইং ইট। যদি আপনার কাজটা আপনার কাছে এতটাই এনজয়েবল হয় যে সেটা করাটা আপনার কাছে এতটাই এনজয়েবল যে সেটা না করে অন্য ভিডিও গেম খেলা হোক, সিনেমা দেখা হোক, কোনো কিছুই তার থেকে বেশি এনজয়েবল আপনার কাজটা, ইফ দ্যাট ইজ ট্রু, তখন আর ওই পেনের প্রশ্নটা আসছে না, তখন সিকিং প্লেজারের মাধ্যমেই কিন্তু আপনি কাজটা করতে পারছেন। তো সেটাও একটা উপায়, দ্যাট ইজ অলসো অ্যানাদার ওয়ে। সো দ্যাট ইজ 2 ওয়েজ, একটা হচ্ছে পেন, একটা প্লেজার। এই দুটোর মধ্যে কোন প্রসেসটা আপনার ক্ষেত্রে কাজে লাগবে, ইউ হ্যাভ টু ডিসাইড অন ইউর ওন। আমার ক্ষেত্রে যেমন আমার দুটোই কাজে লাগে, কখনো এটাকেও কাজে লাগাতে হয়, তো আপনি মিক্স অ্যান্ড ম্যাচও করতে পারেন, দুটো মিলিয়েও করতে পারেন। এইভাবে আপনি প্রোক্রাস্টিনেশনকে হ্যান্ডেল করতে পারবেন। তবে যাই করুন, এটা হচ্ছে প্রসেস। পেনের ক্ষেত্রে যদি আপনার কাজ হয় যে হ্যাঁ একটু পেনকে ম্যানুফ্যাকচার করে আমি এটাকে বার করবো, তাহলে ওই সাহিল ব্লুমের প্রসেস, খেলাম না, নিজেকে একদিন পুরো লক আপ করে নিলাম রঙে, আমি কারোর সঙ্গে মিট করবো না যতক্ষণ পর্যন্ত না এই কাজটা শেষ করতে পারছি। দিস ক্যান হ্যাপেন ইফ ইট ইজ পসিবল ফর ইউ। অনেক এরকম করতো আগেকার দিনে, রিট্রিটে চলে যেত, 1 মাস পুরো টানা ছুটি নিয়ে নিল, এই 1 মাসে এটা কমপ্লিট করে তবে আসবো, যতক্ষণ না হচ্ছে ফিরবো না। তো সেটা হতে পারে। এটা হচ্ছে পেনের মাধ্যম দিয়ে করা। আর প্লেজারের মাধ্যম দিয়ে করলে ওই জো হাটসন যেটা বলছিল যে তোমাকে তোমার কাজটাকে এনজয় করতে হবে। চেষ্টা করো যে ওয়েবসাইট বানানোটা, তুমি কি ওয়েবসাইট বানাচ্ছ দ্যাট ইজ পরের কথা, দ্যাট ডাজন্ট ম্যাটার, কতটা ভালো হচ্ছে এটা কোনো ম্যাটারই নয়। ম্যাটার হচ্ছে তুমি কি এনজয় করছো কাজটাকে। ইফ ইউ আর নট এনজয়িং ইট, স্টপ হোয়াট ইউ আর ডুইং অ্যান্ড ফাইন্ড এ ডিফারেন্ট ওয়ে, ফাইন্ড এ ওয়ে টু এনজয় ইট অ্যান্ড ডু ইট এগেন। মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ টু এনজয় দ্য ওয়ার্ক। সেটা চেষ্টা করো ফার্স্ট। সেটা করবার জন্য তুমি অনেক কিছু করতে পারো। অনেক সময় জানেন তো, ছোট ছোট চেঞ্জও আপনার কাজটাকে অনেক প্লেজারেবল বানিয়ে দিতে পারে। যেমন ধরুন আমি একটা এক্সেল সিটের কাজ করছি, সেটা আমার কাছে বোরিং লাগছে, বাট হয়তো ওখানে একটু কালার কোডিং করলাম, এই জায়গাটা একটা আলাদা একটা কালার করলাম, এটা একটা আলাদা কালার করলাম, এই ছোটো ছোটো এর মাধ্যমে এই জিনিসটা অনেক ইন্টারেস্টিং হয়ে গেল। আমার কাছে জিনিসটা এত ডাল থাকলো না। বা আমি যখন সকালে হাঁটতে যাই, রানিং করি, তো রানিংটা আমার কাছে বোরিং লাগছে, রোজই ভাল লাগছে না। তো তখন আমি বললাম ঠিক আছে, যখনই রানিং করতে যাব তার সঙ্গে একটা হেডফোন লাগিয়ে একটা অডিও বুক শুনবো, একটা খুব সুন্দর ফিকশন গল্প শুনবো। তো তখন আপনি কি করবেন, রানিংয়ের সঙ্গে আপনি ওটাকে অ্যাসোসিয়েট করে নেবেন। তখন ও গুড, তাহলে রানিং করতে যাবো, বিকজ ওই দ্যাট ইজ দ্য অনলি টাইম হোয়েন আই ক্যান গেট টু লিসেন টু দোজ গ্রেট স্টোরিজ। তাহলে আমি
ওটা করব। তাই এটা আপনাকে কি করলো, আপনার কাজটাকে একটুখানি এনজয়েবল করে দিল। এভাবেও আপনি প্রোক্রাস্টিনেশনকে হাঁটাতে পারেন। তো এই দুটোই মেনলি প্রসেস আছে। এছাড়াও আরও যে প্রসেসগুলো আছে সেগুলো আমি ছোট ছোট করে আপনাদেরকে বলে দিচ্ছি, যতটা আমি যতটুকু অ্যাপ্লাই করেছি নিজের লাইফে। একটা খুব ইম্পর্টেন্ট জিনিস কাজ করে, সেটা হচ্ছে যে জার্নালিং। জার্নালিং মানে কি, যে কোনো প্রোক্রাস্টিনেশনের পিছনেই না একটা কোনো ফিয়ার কাজ করে আপনার, যে আপনি যখন কাজটা করতে চাইছেন না, তার মানে আপনি একটা কোনো জিনিসকে ভয় পাচ্ছেন। হয়তো আমরা ভয় পাচ্ছি যে ফেল করে যাব, অথবা ভয় পাচ্ছি যে পাবলিকলি একটা এম্বারেসমেন্টের মধ্যে পড়তে হবে, অথবা ভয় পাচ্ছি যে এটা করলে আমার সেভাবে মানিটারি কিছু বেনিফিট আসবে না, তাহলে আমার কি করে চলবে, এই সমস্ত কিছু একটা ভয় আছে, যে ভয়টা আপনাকে এই প্রোক্রাস্টিনেশনটা করাচ্ছে। সো সেইটাকে আপনাকে জার্নালিংয়ের মাধ্যমে, যদি একটা খাতা পেন নিয়ে বসতে পারেন বা কম্পিউটারেও লিখতে পারেন, লিখে ফেলুন যে আচ্ছা কেন আমি ভয় পাচ্ছি, কেন আমি করছি না। যদি আপনি একবার ওটাকে আইডেন্টিফাই করে ফেলতে পারেন না, ওখানেই আপনার ভয় অর্ধেকটা কমে যাবে। ভয়টাকে আইডেন্টিফাই করবার জন্য জার্নালিং করতে পারেন, তো সেটা কাজে লেগেছে আমার ক্ষেত্রে, আপনারাও করে দেখতে পারেন। সেটা 1 নাম্বার। 2 নাম্বার আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে স্টার্ট রিডিকুলাসলি স্মল। যখন আপনি একটা নতুন কাজ করছেন, আপনি ভাবছেন যে আমাকে এতটা কাজ করতে হবে, এতটা কাজ করতে হবে, অত চিন্তা না করে 1 স্টেপ অ্যাট এ টাইম একদম ছোট্ট একটা কাজ শুরু করুন। এক্সারসাইজ করতে হলে আপনি মনে করুন আমি 10 মিনিটই করব, 10 মিনিটের বেশি করব না। এই প্রসেসটা ওই গ্রেগ ম্যাকুইন যার কথা বলছিলাম, তিনিও ফলো করেছেন। কীরকম, লাস্ট 14 বছর ধরে উনি জার্নালিং করেন, এবং জার্নালিংয়ে ওনার একটা লোয়ার বার আছে, একটা হায়ার বার আছে। লোয়ার বার হচ্ছে একটা সেন্টেন্স, যে যেদিন প্রচণ্ড প্রবলেম ক্যাওস রয়েছে, বাড়িতে সমস্যা আছে, এটা আছে সেটা আছে, অন্য কাজ আছে, একটা সেন্টেন্সও লিখতে হবে জার্নালিং, একটা সেন্টেন্স। আর যদি বেশি হয় 5টা। এই রুলটা উনি ফলো করেছেন লাস্ট 14 বছর ধরে, যার জন্য উনি 14 বছরে একদিনও মিস করেননি। হায়ার বারটাও খুব একটা বেশি না, মাত্র 5টা সেন্টেন্স লিখলেই হয়ে গেল। না পারলে 4টে, না পারলে 3টে, না পারলে 2টো, আর তাও না পারলে অনলি 1 সেন্টেন্স। সারাদিনে একটা সেন্টেন্স তো লেখা যেতেই পারে। তো ন্যাচারালি যেটা হয়েছে, উনি 14 বছরে একদিনও জার্নালিং মিস করেননি। এছাড়াও আর একটা জিনিস আপনি করতে পারেন, সেটা হচ্ছে ভিজুয়ালি ট্র্যাকিং করুন। ট্র্যাক ভিজুয়ালি, আপনার যে প্রোগ্রেসটা হচ্ছে সেটাকে ভিজুয়ালি ট্র্যাকিং করুন। দেখবেন হ্যাবিট ট্র্যাকিং বুকস পাওয়া যায়, সেটা আপনি নিতে পারেন, দোকান থেকে কিনতে পারেন, বা নিজেও বানিয়ে নিতে পারেন বাড়িতে, বা এমনি এক্সেল শিটেও বানিয়ে নিতে পারেন নিজে। যখনই একটা প্রসেস একদিন করবেন, ধরুন আপনার জিম যেতে হবে রোজ, তো যেদিনই যাচ্ছেন সেদিন এটা করে ক্রস, যেদিন যাচ্ছেন আবার ক্রস, আবার ক্রস, আবার ক্রস। এটাকে একটা প্রসেস, এটা একটা মেথড, এটা হচ্ছে ডোন্ট ব্রেক দ্য চেইন মেথড। ওই চেইনটা যে তৈরি হচ্ছে, পরপর ক্রস যাচ্ছে না, 5 দিনের দিন গিয়ে যদি আপনার বাড়িতে একটা প্রবলেমও হয় না, আপনার মনে হবে 4 দিন করেছি, আজকে ছাড়বো, তাহলে আমার চেইনটা ব্রেক হয়ে যাবে না, যাই। তো এটা আপনাকে মোটিভেট করবে যাওয়ার জন্য। সো দিস ইজ অ্যানাদার ওয়ে। এছাড়াও আপনি ভিজুয়ালাইজেশন করতে পারেন, মানে যে কাজটা এখন আপনার কাছে মনে হচ্ছে যে কঠিন, সেই কাজটা যদি আমি করতে পারি, তারপরে আমি কেমন ফিল করব, এটা ভাবুন। জিমে যাওয়াটা এখন আপনার কাছে কষ্টকর লাগছে, আবার এখন যেতে হবে, অত দূর যেতে হবে, এত খাটতে হবে, ঘাম ঝরাতে হবে। কিন্তু এটা চিন্তা করুন যে জিমের যাওয়ার পরে ভিজুয়ালাইজ করুন, যখন আমি বাড়ি ফিরবো তখন আমি কতটা এনার্জেটিক ফিল করব, কতটা আমার নিজের, আই উইল বি প্রাউড অফ মাই সেলফ। সেইটাকে আগে থেকে ফিল করতে আরম্ভ করুন, দেন ইউ উইল নট মিস ইট। এটাও একটা প্রসেস। এটা করবার জন্য অনেকে এরকমও করতে পারে যে, ধরুন আপনি কোনো একটা কলেজে অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করছেন, খুব নামকরা কলেজে, তার জন্য পড়াশুনো করতে ভালো লাগছে না, প্রোক্রাস্টিনেট করছেন, ওই কলেজের ছবিটাই আপনার ওয়ালপেপারে সামনে রেখে দিন। ওটা আপনার ইন্সপিরেশনের কাজ করবে। যখনই কম্পিউটার খুলবেন তখনই দেখবেন আচ্ছা এই কলেজটা, ভিজুয়ালি জিনিসটাকে দেখা, তাতে একটা মোটিভেশন পাবেন আপনি। আচ্ছা এইটার জন্য আমি এত লড়াইটা করছি, এটাকে বারবার রিমাইন্ডার দিচ্ছে আপনাকে, ভিজুয়াল রিমাইন্ডার। তো এই ভিজুয়ালাইজেশনের মাধ্যমেও আপনি প্রোক্রাস্টিনেশনকে বিট করতে পারেন। এছাড়াও আরও অন্যান্য টেকনিক আছে, যেমন পোমোডোরো টেকনিক একটা টেকনিক হয়, সেই টেকনিকটাও আমি একসময় করেছি, এখন খুব একটা কাজ করছে না, বাট অনেকের ক্ষেত্রে, যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বিশেষ করে কাজে লাগতে পারে। পোমোডোরো টেকনিক কি বলছে, একটা টাইমার লাগান, একটা অ্যালার্ম ক্লক নিতে পারেন, বা আপনার মোবাইলেও অ্যালার্ম ক্লক আজকাল থাকে, একটা 25 মিনিটের টাইমার লাগালেন, 25 মিনিটস। আপনি বললেন যে আমাকে অত চিন্তা করার দরকার নেই, 25 মিনিট আমি একটা কাজ করব মনোযোগ দিয়ে, 25 মিনিটস যে হয়ে যাবে, অ্যালার্ম বাজবে, আপনি বন্ধ করে দেবেন কাজ।
করে 5 মিনিটের একটা ব্রেক নেবেন, আবার 25 মিনিট করবেন, এভাবে 4 বার করবেন, 4টে 5 মিনিট করে ব্রেক নিয়ে 4টে এরকম ব্রেক নেবেন, তারপর একটা বড় ব্রেক নেবেন। এই প্রসেসে করলে যেটা হচ্ছে মনোটোনিটা চলে যাচ্ছে, ফোকাসটা চলে আসছে, এবং আপনি যখন কমিট করছেন মাত্র 25 মিনিটের জন্য বা 20 মিনিটের জন্য করছেন, তো সেক্ষেত্রে আপনার কাছে এটা মনে হচ্ছে না যে একটা হিউম্যাঙ্গাস টাস্ক, অনেকক্ষণ ধরে কাজ করতে হবে, এটা মনে হচ্ছে না। সো দিস ইজ অলসো অ্যানাদার প্রসেস। তো এই সমস্ত প্রসেসগুলো আছে, বাট মূল আন্ডারলাইং বিষয়টা হচ্ছে কেন প্রোক্রাস্টিনেশনটা আমরা করি সেটা বোঝা, এবং দুটো প্রসেস, একটা হচ্ছে পেন, একটা প্লেজার, তার মাধ্যম দিয়ে এটাকে কি করে ওভারকাম করা যায়, সেই প্রিন্সিপালগুলো, মেন প্রিন্সিপালগুলো যখন ধরে ফেলবেন না, তখন এই ছোটো ছোটো টেকনিকগুলোকে ইমপ্লিমেন্ট করতেও সুবিধা হবে, বা আপনি নিজের টেকনিক নিজে বানিয়েও নিতে পারবেন। আপনার জন্য যে টেকনিকটা কাজ করবে সেটা আমার জন্য নাও করতে পারে, আমারটা আপনার নাও করতে পারে। ইউ হ্যাভ টু মেক ইউর ওন টেকনিক, বাট দ্য মেন প্রিন্সিপালস রিমেন দ্য সেম। এই বিষয়গুলো আমার মনে হয় যে একটু শেয়ার করা দরকার ছিল, তাই করলাম। যদি এ বিষয়ে আপনাদেরও কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। নমস্কার।